নানান দৃশ্য, ঘটে যাওয়া নানা ঘটনা কখন যেন কিভাবে মনের অলিন্দে পাকাপাকি জায়গা করে নেয়, সেসব নানান ঘটনার কথা উঠে আসছে আপনাদের চিঠির পাতায় পাতায়। আজকের প্রথম চিঠি পিউপা ঘোষ লিখছেন গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। পথ কি শুধু স্থলে বন্ধু? জলে, অন্তরিক্ষে সর্বত্রই যেন পথের বিস্তার। বসুধার শিরা উপশিরার মতো করে বিন্যস্ত, সে কোথাও রাজপথ, কোথাও কানা গলি, কোথাও বাঁকা কুটি দেশ পাশে ছোট্ট কুটিরটি দেখে মনে হয় আহা কলস কাখে পড়ি। কোথাও রাঙা কৃষ্ণচূড়া স্থির হয়ে দাঁড়িয়ে, কোথাও রঙিন পোস্টার নয়তো অভাবের দিনপাত। সেসবই চোখে পড়ে ঠিকই দৈনিক চলার পথে, তবে তা উদাসীন দৃষ্টির ফাঁকে জ্বলন্ত যানবাহনের মতো পার হয়ে যায়। ঠিক মন ময়দানে আঁচড় কাটতে পারে না, কিন্তু কখনো কখনো পথে পড়ে থাকা খড়কুটো চোখে ঢুকে যেমন করকর করে জানান দেয় তার উপস্থিতি, তেমনি কিছু কিছু ঘটনাও জানান দিয়ে যায় যে আমি আছি তোমার চলার পথে। পিঠে বেশ মোটা সোটা একখানা বিদ্যার ভার নিয়ে কচ্ছপের মতো চলছি সেদিন। পিছনে সেই 3 হাতি কলের টিকটিক করে গুঁতো। পা তো চলছে, মনে হচ্ছে সঙ্গে পথটাও একটু নিজে চলে নিলে আরো ভালো হতো। চোখে পড়ল আলমারি বানানোর দোকানে একটা লম্বা আয়নায় আমার প্রতিবিম্বটা দেখে কেউ হাসছে আর হাত বোলাচ্ছে। একটু কায়দা করে উঁকি মেরে দেখি একটি বছর 10-এর বাচ্চা বসে আছে হুইল চেয়ারে। সরু সরু পা, মুখ থেকে লালা পড়ছে, নাক মুখও যেন ঠিক স্বাভাবিক নয়। ছেলেটির মায়ের কথায় শরীরের সুপ্ত চেতনা ফিরল বটে, কিন্তু আমি যে কখন দাঁড়িয়ে পড়েছি তার মনে পড়ল না। ছেলেটির মা বলল, ও মানুষ দেখতে বড় ভালোবাসে। রঙিন কাপড়, ব্যস্ত চলা, কেমন করে তাদের কথা বলা, সব যেন অনুভব করতে চায়। ও তো কিছুই পারে না, তাই হয়তো ওর ওগুলো খুব ভালো লাগে। কিন্তু ওকে তো সবার ভালো লাগে না, না? তাই উল্টো করে বসিয়ে দিই, আয়নায় সকলকে দেখে আর হাত বোলায়। এইটাই ওর সারা দিনের কাজ, হয়তোবা সারা জীবনের। পথ যাওয়ার কথা, চলার পথের নানান ছবি। এবারের চিঠিতে লিখছেন দেবাশিস চন্দ্র, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। চরই ব্যতিপ্রাত্যহিকে চলার পথে প্রাপ্তির কিছু কিছু হৃদয় রক্তক্ষরণ ঘটায়, কিছুটা বা মনের অনুরণিত হয় অনেকটা, আবার কিছু কিছু বা তার কতিপয় মনকে ঋদ্ধও করে। সেখান থেকেই একটা ছবি আজ প্রাত্যহিকের জন্য। জামাই ষষ্ঠীর সকাল। এক অশীতোপর বৃদ্ধা গলুদঘর্ম হয়ে চিংড়ির দর নিয়ে টানা হিচড়া করছেন। 80 টাকার 200 গ্রাম চিংড়ি 60 টাকায় দেওয়ার জন্য দোকানদারকে কাকুতি মিনতি করছেন। জামাই বাবা জীবন বড় ভালোবাসে, বাবা দাও না, দাও না এই কটা টাকা নিয়ে, এরপর আছে আবার নারকেল কেনা। বিক্রেতার করুণা নাকি অন্য খরিদ্দার সামলানোর দায়? বৃদ্ধার জয় সূচিত হলো। সবজির বাজারে সেই বৃদ্ধার হাতে নারকেল। দেখি মলিন শাড়ির আঁচলের খুঁট খুলে বিক্রেতাকে দেখিয়ে বলছেন,
মাত্র 20 টাকাই আছে, দাও না বাবা, দাও না নারকেল। দোকানিও 30 টাকার কমই দেবে না। চেনা দোকানদারকে চোখ টিপলাম আড়াল থেকে। নারকেলটা বৃদ্ধার থলেতে আশ্রয় পেল। বৃদ্ধার বকেয়া মিটিয়ে নিজের বাজার সেরে দেখি তিনি রাস্তার একধার দিয়ে বাজারের থলে হাতে ধীরে ধীরে একদিকে হেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন। একটা রিক্সা ডেকে ভাড়াটা চালককে দিতে যেতেই আমার মুখের দিকে তাকিয়ে ফোকলা মুখে ভ্রু কুঁচকে নিঃশব্দে হাসলেন কিছুটা। বললেন, না বাবা না, এই তো সামনেই থাকি। একটু তিক্তভাবেই বলে ফেললাম, মাসিমা, এই বয়সে জামাই সেবায় মেয়েকেও সাহায্য করতে বলুন, সবটাই একা করছেন। ঘামে পিছলে যাওয়া চশমাটা চোখের কাছে তুলে বৃদ্ধা বললেন, আমার জামাই বাঙাল, ইলিশ বড় পছন্দের ছিল তার। আমরা ঘটি, মেয়েটা আমার চিংড়ি বড় ভালোবাসত। 8 বছর হলো মেয়ে আমার মহাশূন্যে। তারপর থেকে ইলিশ ছেড়ে চিংড়ি খাওয়া ধরেছে জামাই, বিশেষ করে চিংড়ির মালাইকারি। স্তব্ধ আমাকে বৃদ্ধা ফেলে নড়বড়ে পায়ে এগিয়ে চললেন, যেন কানে এলো পরোপকারের দাম্ভিকতা নাকি প্রকৃত ভালোবাসা। মঙ্গল হোক সকলের। দেবাশিস চন্দ্র, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। এবারের চিঠি লিখছেন শুক্তি, তারক দত্ত রোড, কলকাতা থেকে। সকালের কৈশোরে আষাঢ় বীণার তারে তারে ভালো সকাল। গড়িয়াহাটের মোড়, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দগদগে ঘা পায়ে এক যুবতী ভিক্ষা করছে। প্রচুর 10 টাকার নোট পড়েছে, আমিও দিলাম। আহারে বেচারি, কত যন্ত্রণা নিয়ে অভাবেই তো পথে নেমেছে। এর প্রায় 6-7 মাস বাদে একই জায়গায় একই দৃশ্য। এবারেও 10 টাকা দেবার সঙ্গে সঙ্গেই কে যেন মনের মস্তিষ্কে কড়া নাড়লে। আরে, মনে পড়ল আগের ঘটনা, আর সঙ্গে সঙ্গেই নিজের উপর মুহূর্তে রাগ। ভিড়টা হালকা হতেই যুবতীটির পায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। সেই পায়ের পাতা যেন পেডিকিওর করা। ওর মুখের দিকে তাকালাম, দেখি আমাকে দেখছে। চোখাচোখি হতেই তার এক রাশ বিরক্তি। আমার বাবা নাটকের মানুষ ছিলেন, মেকআপেও দক্ষ। সাজঘরে বাবার সাজানো দেখেছি, তাই ওর মেকআপ ধরতে সময় লাগলো না। মেয়েটি মাঝে মাঝেই আমাকে দেখছে, আমিও চোখ সরাচ্ছি না। বেশ কিছুক্ষণ দাঁড়াবার পর বললাম, এখানে আর বসো না, আমার মতো অনেকেই তোমার মেকআপ ধরে ফেলবে। দারুণ হয়েছে তোমার মেকআপ, তবে পায়ের পাতাটা। উত্তরের অপেক্ষায় না থেকে অটোরিকশায় উঠলাম। আত্মসান্ত্বনা, যাক, এক শিল্পীকেই তো দিয়েছি টাকাটা। ভিক্ষার মতো বড় আর্ট আর কিছু তো নেই, কি বলো বন্ধু? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা। শুক্তি, তারক দত্ত রোড, কলকাতা থেকে লিখলেন। কল্লোল কান্তি ডিঙ্গাল, শেরপুর কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। চলার পথে কত না মণিমুক্ত ছড়িয়ে থাকে। যার দেখার চোখ আছে সে কুড়িয়ে নিয়ে রাখে হৃদ মাঝারে, আর যার দেখার চোখ নেই সে দেখেও দেখে না। এরকম এক অভিজ্ঞতার কথা আজ তোমাকে শোনাব। ঘোষবাবু আর আমি সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক। ঠিক সকাল 5:30টায় আমরা প্রায় স্টেশনের দিকে মর্নিং ওয়াকে বেরোই। অনেকেই বেরোন,
কংক্রিটের রাস্তার দুধারে সারি সারি দেবদারু গাছ দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। জানা অজানা কত পাখি সুরে বেসুরে কিচমিচ করে গাছেদের ঝাঁকড়া মাথায়। রাস্তার দুপাশে অ্যাসবেস্টসের ছাউনি দিয়ে তৈরি ছোট ছোট মলিন হতদরিদ্র বেশ কয়েকটা বাড়ি যেন পথের দুধারে অবহেলিত ঘাস ফুলের মতো জেগে রয়েছে। দেখি ওই রকম একটা বাড়ির দাওয়ায় বসে দুটি মেয়ে দুলে দুলে ইংরেজি টেক্সট বই পড়ছে বেশ জোরে জোরে। ঘোষবাবুকে হাঁটতে হাঁটতে বললাম, ঘোষবাবু, শুনতে পাচ্ছেন মেয়ে দুটো ভুলভাল পড়ছে আর উচ্চারণও বলিহারি। চলুন দেখি ওদের বাড়িতে যাই একবার। যেই বলা সেই কাজ। মেয়ে দুটোর উদ্দেশ্যে গিয়ে বললাম, কি গো, তোমরা কোন ক্লাসে পড়ো? তোমাদের নাম কি? মেয়ে দুটি নাটোরের বনলতা সেনের মতো মুখ তুলে বলল, ক্লাস 7-এ। আমরা যমজ বোন, ললিতা, বিশাখা। ততক্ষণে তাদের মা মাথায় ঘোমটা টেনে চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে, মুখ জুড়ে এক সমুদ্র বিস্ময়ে ভার। আমি বললাম, এরা তো আপনার মেয়ে? হ্যাঁ বাবু। ওরা তো সব ভুলভাল পড়ছে। গতকালেও শুনেছিলাম বাংলা পড়তে ভুলে ভরা। পুতুলের মতো দাঁড়িয়ে থাকা ওদের মা বলল, প্রাইভেট টিউশনি দেওয়ার সামর্থ্য নেই। ওদের বাবা ভ্যান রিক্সা চালায়। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই যতটুকু লেখাপড়া করছে ততটুকুই ভালো। এর বেশি কিছু আমরা আশা করতে পারি না। সর্বংসহা ওই নারীর নীরব নীল বেদনার স্ফুলিঙ্গ আমাকে পুড়িয়ে ঋদ্ধ করল, প্রাজ্ঞ করল। একটা নতুন মানুষ আমার ভেতর প্রবেশ করলো, জীর্ণ দীর্ণ পুরনো মানুষটাকে ছুঁড়ে ফেলে সাপের খোলসের মতো। এখন মর্নিং ওয়াকে বেরিয়ে ওদের ঘণ্টাখানিক পড়াই নিঃশর্তে। আবিষ্কারের আনন্দ এখন আমার সর্বশরীর জুড়ে। আরো দুজন মেয়ে রাধা ও রানী যোগ হয়েছে। পরম প্রশান্তি নিয়ে ওদের পড়িয়ে বাড়ি ফেরার পথে এই গানটাই গুনগুন করে গাই, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুঁচবে না রে। সে মনের কালো ঘুচানোর গল্প এবারের চিঠিতেও লিখছেন ডক্টর তপন কুমার দলুই, গ্রাম ভাটাচক, পূর্ব মেদিনীপুর। আজ থেকে 43 বছর আগে আমি তখন ঝাড়গ্রাম রাজ কলেজের উচ্চবিদ্যার উদ্ভিদবিদ্যার প্রথম বর্ষে ছাত্র ছিলাম। এক বিকেলে কলেজের এক অধ্যাপক আমাদের শালের জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। উনি আমাদের জঙ্গলের ভিতরে অনেক অজানা গাছ চিনিয়ে দিচ্ছিলেন, আর আমরা সেই সমস্ত গাছের অংশবিশেষ সংগ্রহ করাচ্ছিলাম পরীক্ষার জন্য। হঠাৎ দেখলাম এক বৃদ্ধ পরনে ধুতি ছোট ছোট শাল চারা লাগাচ্ছেন, আর সেই সঙ্গে অন্যান্য বড় গাছের তলার সমস্ত আগাছা খুরপি দিয়ে পরিষ্কার করছেন। পরদিন বিকেলে আমি একাই জঙ্গলে গিয়েছিলাম। দেখলাম সেই বয়স্ক মানুষ একই কাজ করে চলেছেন। পরপর কয়েকদিন গিয়েছিলাম। এরপর দূর থেকে দেখি, কোনোদিন সাহস করে কথা বলতে পারিনি। একদিন বলেই ফেললাম, আপনার বাড়ি কোথায়? উনি বলেছিলেন, হুঁরা জঙ্গলের লোক বটে, গাছেদের সঙ্গে বাস করি বটে। তারপর জিজ্ঞেস করেছিলাম, আপনার বাড়িতে কে কে আছেন? কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন, মোর বউ, ঝি, বেটা সবই ছিল বটে। এক কঠিন বিরামে সব মরি গেল। আমি প্রায় দেখতাম উনি গ্রীষ্মের দিনে দূরে রাজবাড়ির পুকুর থেকে মাটির কলসি করে জল এনে চারা গাছে দিতেন।
আর একদিন প্রশ্ন করেছিলাম, আপনি গাছকে এত ভালোবাসেন কেন? উনি বলেছেন, গাছেরা মোর ঝি বেটা বটে, ওদের ছাড়ে থাকতে পারিলাই। জীবনে বহু বিদগ্ধ উদ্ভিদ বিজ্ঞানীর সংস্পর্শে এসেছি, কিন্তু গাছকে এমন আপন করে ভালোবাসতে আমি আর কাউকে দেখিনি। ওর কাছে শিখেছিলাম কিভাবে গাছকে ভালোবাসতে হয়, তাদের ব্যথা বেদনা বুঝতে হয়। ওর শিক্ষা আমার ছাত্র জীবন ও কর্মজীবনকে সমৃদ্ধ করেছে। এমনকি এই অবসর জীবনে গাছ আমার দিন রাতের সঙ্গী হয়েছে নিত্য সঙ্গী। তারই কাছ থেকে সে শিক্ষা, সে ভালোবাসা পেয়েছি। ডক্টর তপন কুমার দলুই, গ্রাম ভাটাচক, পূর্ব মেদিনীপুর। রিয়ার চিঠি, সুভাষচন্দ্র বিশ্বাস, সাহেবনগর, তেহট্ট, নদিয়া থেকে। চলার পথে সুখ দুঃখ কষ্ট আনন্দ বিরক্তি এসব আমাদের একান্ত সঙ্গী। কখন কোনটা প্রকট হবে তা নির্ভর করে পরিবেশ পরিস্থিতি ও সময়ের উপর। আমি মাস 2 আগে ছুটির দিনে ফাঁকা ট্রেনে জানালার পাশে বসে পলাশী থেকে শিয়ালদহ যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার এই সুখের জার্নিটা দুঃখের সমুদ্রে ডুবে গেল। পলাশীর 2টি স্টেশন পরে দেবগ্রামে 70ঊর্ধ্ব এক বৃদ্ধ ভদ্রলোক আমার পাশে এসে বসলেন। পরনে পরিষ্কার সাদা জামা ও ফতুয়া, মুখে পাকা খোঁচা খোঁচা দাড়ি, চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। চুপচাপ বসে থাকতে থাকতে ওই ভদ্রলোক একসময় আমাকে কাতর হয়ে বললেন, দাদা ভাই, আমাকে কিছু সাহায্য করবে? আমি ওর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনাকে তো ভিখারি বলে মনে হচ্ছে না। তারপর দেখলাম মাথা নিচু করে উনি কেঁদে ফেললেন। ঝরঝর করে 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আরে কি মুশকিল, কাঁদছেন কেন? আমি 2 দিন ভাত খাইনি। কেন? আমার আর রোজগার করার ক্ষমতা নেই। কি করব? ছেলেকে আমার সর্বস্ব দিয়ে লেখাপড়া শিখিয়েছিলাম। ছেলের চাকরি পাওয়ার পর তার বিয়ে দিলাম, কিন্তু বৌমা আমাদের মানিয়ে নিতে পারল না। ওরা ফ্ল্যাট কিনে চলে গেল, আর খোঁজ খবর নেয় না। স্ত্রী অসুস্থ, একটা দোকানে কাজে লাগলাম, কোনো রকমে চলছিল, কিন্তু বয়সের ভারে ঠিকঠাক কাজ করতে না পারার কারণে দিন 7 হলো দোকানদার আমাকে ছাড়িয়ে দিল। ভিক্ষে করতেও লজ্জা হয়। নিশ্চুপ হয়ে বসে রইলেন। একটু পরে ধাতস্থ হলে আমি আমার সাধ্য মতো ওকে টাকা দিলাম। উনি আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করে বললেন, তোমরাই হলে আসল সন্তান। বেঁচে থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। কৃষ্ণনগর স্টেশন আসলে উনি ট্রেন থেকে নেমে গেলেন। আমি নিথর হয়ে জানালার দিকে তাকিয়ে রইলাম। বাইরের ঠান্ডা হাওয়া কেমন যেন কষ্ট মেশানো গরম অনুভব হচ্ছিল। শরীরের ভেতরটা দাবানলের মতো জ্বলছিল। জানো প্রাত্যহিকে, ওর পোশাকের সঙ্গে সাহায্য চাওয়ার কোনো সাজুজ্য না দেখে প্রথমে আমি একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু পরে যখন বিষয়টি শুনলাম তখন আমার নিজেকে খুব ছোট মনে হয়েছিল। চলার পথের ওই করুণ অভিজ্ঞতা ভীষণ ভীষণ পীড়া দিয়েছিল আমায়। আজও ভুলতে পারি না তার ওই চেহারা,
তার ওই কষ্ট। ভালো থাকবেন সকলে। সুভাষচন্দ্র বিশ্বাস, সাহেবগঞ্জ, তেহট্ট, নদিয়া থেকে।